everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকে আমাদের শেষ দিন পারোতে। আজকে আমরা চেক আউট করবো, এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ओके ओके अभी ब्रेकफास्ट नहीं हुआ, हम ऐसे ही आए नीचे। वो लोग अभी उतर रहे हैं। no, no. লাস্ট দিন, লাস্ট সকাল। আমি এই জায়গাটা আরেকবার একটু আমার ফোন ক্যামেরাতে একটুখানি তুলে নিয়ে যাই, বাড়ি থেকে দেখাতে পারবো, প্লাস আমার এই সোশ্যাল ডায়েরিতে শেয়ার করতে পারবো। স্মৃতি হয়ে থেকে যাবে এই জায়গাটা। আবার হয়তো আসবো খুব শিগগিরই, কারণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা নেই কোথাও, সবাই ভীষণ ডিসিপ্লিন। আজকে তো আমাদের শেষ দিন এখানে, তাই একটু বাইরেটা একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদের। আর অনেকেই আইটিনারি অলরেডি চেয়েছো, শেয়ার করবো। কলকাতা ফিরে এখানে তো নেটওয়ার্ক একদম নেই বললেই চলে। ওই রাত্রিবেলা হোটেলে এসে যতটুকু আর কি নেটওয়ার্ক পাচ্ছি, সারাদিন একদমই আউট অফ নেটওয়ার্ক থাকে। আর একটাই সিম নেওয়া হয়েছে, যেটা মেহেরের ফোনে, তাশি সেল বলে, যেটা মেহেরের ফোনে রাখা। আর এখানে রিচার্জেরও অনেক আর কি চার্জেস, 300 টাকার মনে হয় খুব সম্ভবত 1 GB না 2 GB দেয়। এবার 1 GB 2 GB তো জাস্ট আমাদের যা মানে আইফোনের যা অ্যাপ রয়েছে অন করলেই গেল আর কি, শেষ হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা এখানে সব যারা স্কুল পড়ুয়া আর কি, যারা স্কুলে পড়ে, ঈদের সব স্কুলের ড্রেস পরে, এই যে আমাদের হোটেল এটা, আমরা এটাতে ছিলাম। Okay. So bye bye friends. বাই। Happy family. I'm from not family but See you in the near future, Simon. Once I see you, I see you back. okay. ভুটান আপনাদের কীরকম লাগলো? আমার চোখে আমার এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক করে দেবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও আরও দেখতে হয়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। এবার আসি আসল কথায়, ভুটানে আসতে গেলে খরচ কীরকম। আমরা ভুটানে আসার আগে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করেছিলাম, এবং আমরা যাদের সাথে এসেছিলাম তারাও এর আগে 2-3 বার ভুটানে এসেছিল। তো সেই জন্য তাদের কাছে বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার ছিল। তো তাদের সাথে যোগাযোগ করার পরে সবথেকে বেশি কনভিনিয়েন্ট বা সবথেকে বেশি রিজনেবল আমাদের যার প্যাকেজ লেগেছে তার নাম্বার আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা তাদের সাথেও যোগাযোগ করে আসতে পারেন। ভুটান এমন একটা দেশ, যে দেশে ঢোকার পরেই মানে পা রাখার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে একটা অন্য জগতে চলে এসেছি। তারা এতটাই পরিষ্কার, এতটাই পরিচ্ছন্ন, এতটাই ডিসিপ্লিন যে কি বলবো। হ্যাঁ জানি অন্য দেশে গিয়ে নিজের দেশের নিন্দা করতে নেই, কিন্তু আমাদের দেশ যে কতটা পিছিয়ে সেটা এই ধরনের জায়গায় না আসলে বা অন্য দেশে না গেলে বোঝা যাবে না।
ভুটানের পপুলেশন ইন্ডিয়ার হাফও নয়, সেই জন্যই হয়তো তারা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ডিসিপ্লিনভাবে সবটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। এবং ভুটানে ঘোরার জন্য কিন্তু SDF দিতে হয় পার হেড, সেটা আমি যদিও আগের ভিডিওতেই বলেছি। এবার আসি খরচার কথায়। ভুটান যেহেতু খুব কস্টলি, এখানকার খাবার দাবার, এখানকার হোটেল, এবং আপনাকে প্রতিদিন সাথে একজন গাইডকে কিন্তু রাখতেই হবে। আমরা এখন রয়েছে যে জায়গাটায়, এখান থেকে কিন্তু সমস্ত উড়োজাহাজ মানে ফ্লাইট চলে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, দূরের ওই গাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন ছোটোবেলায় যেরকম খেলনা গাড়ি সবাই সাজিয়ে রাখতো সেরকম। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এই দেশটা, যেটা সত্যি ভীষণ ভালো লাগবে প্রথম দেখায়। এবং ওই যে একটা এয়ারক্রাফট দেখা যাচ্ছে, যেখানে ভুটানের ফ্ল্যাগের অলরেডি একটা সিম্বল দেওয়া রয়েছে, ড্র্যাগনের। তো এটাই হচ্ছে ভুটানের সিম্বল। তো এরপরে আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ থাকলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর রওনা দেব। পথে আমাদের আরও একটা স্পট দেখার কথা আছে, সেই উদ্দেশ্যে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছি তার মধ্যে কিন্তু আমাদের ডিনার, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। লাঞ্চটা আমরা বাইরে থেকে করেছিলাম। এবং ভুটানে গিয়ে যেটা মনে হয়েছে আমাদের, ভুটানে কিন্তু বিফ, পর্ক, ল্যাম্ব এগুলো বেশি মানুষ খায়। এখানে চিকেনের খুব একটা প্রচলন বা চিকেনটা ইজিলি অ্যাভেলেবেল আমরা পাইনি। এমনকি মোমো খেতে গেলেও সেখানে ভেজ মোমো অ্যাভেলেবেল ছিল, চিকেন মোমো কিন্তু অ্যাভেলেবেল নেই। চিকেন যাও পেয়েছিলাম সেটাও কিন্তু ফ্রোজেন এবং কোনো টেস্ট ছিল না। দাম নিয়েছে ঠিকই, কিন্তু খাবারগুলো আমার কিন্তু নট আপ টু দ্য মার্ক লেগেছে, যেটা একটু অন্যরকম। আমরা বাঙালিরা সাধারণত মাছে ভাতে বাঙালি বলে কথা, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছিল খাওয়া দাওয়ার দিক থেকে। কিন্তু এত সুন্দর নেচার, এত সুন্দর থাকার ব্যবস্থা, এত সুন্দর প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করেছি যে খাওয়ার দিকটা অতটা মাফ হয়ে গেছে। এরপরে আমরা অন দ্য ওয়ে পচু রিভার সাইড যেটা, সেখানে যাব। আমরা আসার সময় ওই জায়গাটা দেখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের ড্রাইভার দাদা বললেন যে ফেরার দিনকে দেখাবেন, সেই জন্য আমরা আর ওনাকে জোর করিনি, আজকে সেটাই দেখতে যাব। আর আমরা যে ড্রাইভার দাদা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই দাদাও ভীষণ ভালো, তার ব্যবহার, তার আচরণ, এবং যতবার আমরা গাড়ি থেকে নামছিলাম ততবার গেট খুলে দেওয়া, ততবার আমাদের সিট এগিয়ে দেওয়া, দরজা বন্ধ করে দেওয়া, এটাই মনে হয় সৌজন্যবোধ। আসলে আমরা তাদের দেশে অতিথি হয়ে এসেছি, আর তার কিন্তু কোনো ত্রুটি তারা রাখেননি। আমাদেরকে যে গাইডটা দেওয়া হয়েছিল সেই গাইডও কিন্তু যথেষ্ট নলেজেবল, প্রত্যেকটা জায়গার সম্বন্ধে প্রায় 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কিন্তু আমাদের ব্রিফ করছিল, সেই জায়গার সম্বন্ধে বলছিল ইন ডিটেলসে। ঘুরতে গেলে আমরা বিদেশে বিশেষ করে যে জায়গাগুলোর সম্বন্ধে আমরা অতটা জানি না বা আমাদের কোনো আইডিয়া নেই, একজন গাইড সাথে থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। যাই হোক, আমরা অনেকটাই পথ পেরিয়ে এসেছি। আর এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে সত্যি আমার মনে হচ্ছিলো যে আরও যদি কটা দিন থেকে যেতে পারতাম, আরও যদি 2 দিন হাতে সময় থাকতো, আমরা ভুটানের হা ভ্যালি, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারতাম। ভুটান দেশটা এতটাই সুন্দর একটা দেশ, এবং প্রত্যেকটা মনেস্ট্রি বলো, প্রত্যেকটা এখানে যা যা দেখার জায়গা রয়েছে, সব কটা জায়গার মধ্যেই কিন্তু ভীষণ মিল। মানে আপনি ধরুন একটা জায়গা দেখছেন, তারপরে আর একটা জায়গাও কিন্তু সিমিলারই মনে হবে। তো সেই জন্য আমরা বেশ কিছু জায়গা স্কিপ করেছি, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এন্ট্রি ফির ব্যবস্থা রয়েছে, এবং সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ এন্ট্রি ফি দিয়েই কিন্তু এন্ট্রি করতে হবে। এই যে বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি। এখানে কিন্তু রিভার রাফটিংও আগে হতো, এখন হয় কি না জানি না, বা বন্ধ করে দিয়েছে হয়তো। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এই জায়গাটা থেকে সত্যিই ফিরতে একদম মন চাইছিল না, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। এতটাই ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, নিরিবিলি, একটা চেয়ার পেতে হাতে 1 কাপ গরম চা নিয়ে এই দৃশ্য মনে হয় যেন সারাদিন তাকিয়ে দেখতে থাকি, এতটাই সুন্দর লাগছিল এই জায়গাটা। জায়গাটা
অপূর্ব সুন্দর। এখানে বসে অনেকটা টাইম কাটানো যাবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পিছনে এরকম সুন্দর নদী বয়ে চলেছে। এই নদীটার নাম ওরা বললো কচু নদী, মানে মেল রিভার যেটা, সেটা আমি ভুলও হতে পারি, যদি ভুল হয়ে থাকে প্লিজ কারেক্ট করো কমেন্টে। আর জলের কালারটা না একটু গ্রিনিশ টাইপের। সো ভীষণ ভালো লাগে। যাওয়ার সময় আমরা আগের দিন এই জায়গাটা দাঁড়াতে পারিনি, তাই আজকে ফেরার দিন, লাস্ট দিন, আর তো হবে না, সেই জন্য ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম, বললাম, তো আজকে এখানে ওই জন্য দাঁড়ালাম। এত সুন্দর আর এত ভালো লাগছে, ভীষণ সুন্দর। আর এখানে না আরও একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে পাথরগুলো না একদম শেপ পুরো গোল, সে যে কোনো পাথরই হোক গোল গোল, মানে মনে হচ্ছে দেখে কেউ পাথরগুলোকে একটা শেপ দিয়েছে। শোন, এই এত সুন্দর জায়গাটাকে ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, যেতে হবে। চলো। আমাদের গাড়ি তো ছুটে চলেছে, কিন্তু এদিকে পাহাড় ছেড়ে আবার সেই রোজকার একঘেয়ে জীবনে ফিরতে একদমই ইচ্ছা করছিল না। গাড়ি তো স্পিডে উঠেছেই, কিন্তু পিছনে ফেলে আসা দিনগুলো মনে হচ্ছে আবার যেন ছুটে যাই, আবার গিয়ে যেন সেই মুহূর্তগুলোকে বাঁচি। কিন্তু এটাও ঠিক, এই যে ঘুরে গেলাম, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। কারণ ভুটান সহজে আসা যায় না। আমরা যেরকম একটু মন খারাপ হলেই, খুব পাহাড় ইচ্ছা হলেই নর্থ বেঙ্গল ছুটে যেতে পারি, কিন্তু ভুটানে সেটা সম্ভব নয়। ভুটানে আসতে গেলে অবশ্যই একটা প্ল্যান, পরিকল্পনা, আগে থেকে হোটেল বুকিং, গাইড ঠিক করা, গাড়ি ঠিক করা, সব কিছু কিন্তু করেই তারপর আসতে হবে। এখানে এসে হোটেল খুঁজবো বা এখানে এসে খাবার খুঁজবো, এটা করলে কিন্তু সম্ভব হবে না। যাই, রাস্তা পথে একটু দাঁড়িয়েছিলাম চা ব্রেক নেওয়ার জন্য, আর সেখানে গিয়ে এই বাচ্চাটার সাথে আলাপ হলো। আসলে ওরা না ভীষণ মানুষ বোঝে। আমি চলে আসছিলাম দেখে আমার কাছে আবার চলে এলো একটু আদর খাওয়ার জন্য। ওকে অবশেষে টাটা করে আবার গাড়িতে উঠে পড়লাম। ওরা মানুষ চেনে তো, তাই ওরা মানুষের গায়ের গন্ধটাও বোঝে, তার ইন্টেনশনটাও বোঝে, তার মনটাও বোঝে। ওরা সব থেকে বেশি মানুষ বোঝে এবং মানুষকে ভালোবাসে। অবশেষে চলে এলাম। এটা হচ্ছে ভুটানের প্রবেশদ্বার, যেটা যাওয়ার সময় আমি ভিডিও ঠিকঠাক করতে পারিনি, তাই ফেরার সময় ভালো করে এই গেটটাকে একবার দেখে নিলাম। আবার কবে আসা হবে কে জানে, স্মৃতির খাতায় তো তোলা থাকবে, যখন আবার মন খারাপ হবে দেখতে পারবো। আর এই যে ইমিগ্রেশন অফিস, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব ইন্ডিয়ার, মানে ওই পারে আমাদের দেশে আর কি। তো এখানে আমাদের যেহেতু পাসপোর্ট ছিল না, তাই আমাদের একটা ভোটার কার্ড দেখিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এবং সেখানে একটা স্ট্যাম্প ওরা দিয়ে দেবে যে আমরা এই ডেটে এসেছিলাম, এই ডেটে বেরিয়ে যাচ্ছি, যেটা হয় ইমিগ্রেশন অফিসে। আর যারা পাসপোর্ট এনেছে তাদের পাসপোর্টও কিন্তু স্ট্যাম্প দিয়ে দেবে। আর এই যে আমাদের দর্জি ভাইকে বিদায় জানিয়ে এবার আমরা চলে যাব। এই যে টাটা করে দিল, প্রণাম করলো, খুব ভালো কাটলো, খুব ভালো মানুষ ওনারা দুজনেই, ড্রাইভার দাদা এবং যে গাইড ছিল তারা। আর অবশেষে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে গিয়ে 5 দিন পরে আমাদের মনে হচ্ছিল যে না, এবার একটু খাবার খাচ্ছি, কারণ এতটাই টেস্টি ছিল এই নর্থ ইন্ডিয়ান ডিশ দুটোই। আমরা নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম, পোলাও ছিল, ডাল ছিল, দই ছিল, পনির বাটার মশালা ছিল, মিক্স ভেজ ছিল, দারুণ ছিল প্রত্যেকটা খাবার। এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে আমরা এবার একটা টোটো ধরবো আমাদের স্টেশনে যাওয়ার জন্য। আর ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল। আর এই যে অলরেডি আমাদের ট্রেন কিন্তু দিয়েও দিয়েছে স্টেশনে। এবার লাগেজগুলো তুলে বাড়ি ফেরার অপেক্ষা। আর রাত্রিবেলা মেহের জোম্যাটো থেকে অর্ডার করেছিল, 2টো থালি আমরা অর্ডার করেছিলাম, যেহেতু রাত্রিবেলা বেশি কিছু খাবার খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য 2টো থালিতেই আমাদের হয়ে গিয়েছিল।
তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভুটান সিরিজ। আবার পরবর্তী কোনো ট্রাভেল সিরিজ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।